আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকগুলো লেখা আছে, অনেকগুলো পোস্ট করার মতো বিষয় আছে। তা আমার এই চ্যানেলটি এর মধ্যে যে কয়টি এপিসোড প্রচারিত হয়েছে বা আমি পোস্ট করেছি, এটা গোটা বাংলাদেশের একটি অর্থনীতির সংক্ষিপ্ত চিত্র। এই অর্থনীতির এই সংক্ষিপ্ত চিত্রটা আরও ডিটেলস বলতে গেলে আমার অনেক লেখা আছে, অনেক লেখা পোস্ট করতে হবে। যেমন আমার একটি ওয়েবসাইট ছিল, 2015 সালে আমি ওয়েবসাইটটি ওপেন করি এবং সেখানে 150-এর উপরে লেখা ছিল। যদিও আমার আরও অনেক লেখা প্রকাশ করার মতো অপেক্ষায় ছিল। ওয়েবসাইটটি কয়েকবার হ্যাক হয় এবং সর্বশেষ প্রায় বছরখানেক পূর্বে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। আমি পুনরায় আর ওয়েবসাইটটি চালু করিনি, কারণ যিনি বা যারা আমার ওয়েবসাইটটি নির্মাণ করেছেন বা যেই সার্ভার থেকে আমার ওয়েবসাইটটি চলে, সেই সার্ভার কর্তৃপক্ষ বলছেন যে এটা উঁচু মহলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তেই বন্ধ করা হয়েছে। যার ফলে এটা ওয়েবসাইটটি আমি রিনিউ করলেও আর অনলাইনে আসবে না। রিনিউ হবে কিন্তু অনলাইনে আসবে না। তো আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আমি যদিও কারো ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে, পারিবারিকভাবে বা কোনো গোষ্ঠী, শ্রেণীর বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে আমি কখনোই বলি নাই, কখনো বলবো না, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই কিছু কথা চলে আসবে যেটা অনেকেই পছন্দ করেন না বা অনেকেই পছন্দ করবেন না। তো যেমন আমার আজকের পর্বটি হচ্ছে যে 99% বা 99% প্রকৌশলী এবং টেকনিক্যাল কর্মকর্তা কর্মচারী সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক। এটার দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বটি প্রচারের সাথে সাথে আমি কিছু বক্তব্য, বিশিষ্টজনরা কি দুর্নীতি সম্পর্কে বা অন্যান্য বিষয়ে যে কি বক্তব্য দিয়েছেন সেটা আমি পত্রিকায় যে প্রকাশিত হয়েছে সেই পত্রিকাগুলো আমি সংগ্রহ করেছি, অনলাইনে কপি করে রেখেছি, আবার পত্রিকাগুলোর প্রিন্ট কপিও সংগ্রহ করেছি। অর্থাৎ আমি যেভাবে আমার এই পর্বটিকে আমি সাজিয়েছি বা সাজাতে চেয়েছি, সেটা আমি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ করতে চাই বা বলতে চাই যে আমাদের সমাজে দুর্নীতিবাদ যেমন আছেন, সৎ লোকও প্রচুর আছেন, কিন্তু সৎ লোকরা কীভাবে কোণঠাসা হয়ে আছেন সেই বিষয়টি আপনারা অনেকেই জানেন না, অনেকেই জানার চেষ্টাও করেন না। বা এটা জানলে আমাদের সমাজ সম্পর্কে, পরিবার সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে আপনাদের অনেক স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে। এতে আমরা কি করতে পারি, কি করা প্রয়োজন, সেই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। তাই আমি আমার পরবর্তী কথাগুলো, এই পর্বের পরবর্তী লেখা, পরবর্তী কথাগুলো আমি পত্রিকায় প্রকাশিত বিশিষ্টজনদের লেখা আপনাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি এবং আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আমার এই লেখাগুলো এবং আমার পড়ার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি আবারও বলছি যে আমাদের কোনো প্রকৌশলীকে সৎ বানিয়ে অন্যদেরকে অসৎ বানানো আমার ইচ্ছা বা উদ্দেশ্য নয়। তবে আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে যদি এটা আমি লাইভ না হলেও আমার বক্তব্যগুলো কিন্তু লাইভ, দ্যাট ইজ বক্তব্যটি সরাসরি ভিডিও
করে সামান্য দুই একটি শব্দ বা অপ্রয়োজনীয় শব্দ কাটছাট করার ব্যতীত বাকি সবটুকু বক্তব্যে আমার সরাসরি বক্তব্য। তো আমি আমার প্রকৌশলী সমাজের মধ্যে যে দুর্নীতি দেখেছি, আমার তার বাইরে আমি অন্যান্য সমাজ, অন্যান্য শ্রেণী বা অন্যান্য চাকরিজীবীদের সাথে আমি যেভাবে অনেক ঘনিষ্ঠভাবে দেখেছি বা মিশেছি, সে তুলনায় আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমি ইউটিউব চ্যানেলে এসেছি এই কারণেই যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমাদের প্রকৌশলীদের মধ্যে যেরকম সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেমিকতা আছে, সেইটা অন্যান্য পেশার সাথে তুলনা করলে আমি মনে করব যে আমাদের সিংহভাগ প্রকৌশলীর কার্যকলাপ নিষ্পাপ এবং ফেরেশতা কার্যকলাপ তুল্য। হ্যাঁ, ফেরেশতার সাথে তুলনা করাটা হয়তো আপনারা অনেকেই মেনে নেবেন না বা মেনে নিতে পারবেন না, সেজন্যই আমি বলবো যে নিষ্পাপ তুল্য। অর্থাৎ তাদের কার্যকলাপ এত ভালো এবং এত মানে সৎ যে, দক্ষ যে, দেশপ্রেমিকতা এর মধ্যে আছে, সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। তো আমার পরবর্তী যে পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো আমি এর সাথে সংযুক্ত করলাম। মানে আমার কাছে যে কয়েক হাজার এই সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত যে কয়েক হাজার তথ্য আছে, তার অল্প কয়েকটি মাত্র আমি এখানে সংযুক্ত করলাম। আশা করি আপনারা এইগুলো দেখবেন এবং পড়বেন। 6 ডিসেম্বর 2020 সালে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় উপসম্পাদকীয় কলামে প্রকাশিত ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী সাহেবের লিখিত সত্যের দর্শন জেগে উঠুক আপন শক্তিতে শিরোনামে লিখিত প্রবন্ধ থেকে আপনাদের আংশিক পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, সততা ক্রমেই অসত্যের চাপে কোণঠাসা হয়ে পড়ছে। কথাটা মনে বিস্ময়ের সৃষ্টি করতে পারে, কিন্তু মিথ্যা নয়। সৎ ব্যক্তিরা অসৎ ব্যক্তিদের দ্বারা অসৎ প্রমাণিত হচ্ছে, আর অসৎরা নানা ধরনের কৌশল অবলম্বন করে নিজেদের সুরক্ষিত রাখছে। তাদের অসততা প্রমাণ করার মতো ক্ষেত্র কেউ তৈরি করতে পারছে না। অন্তর্নিহিত দর্শন দিয়ে বিষয়টির যৌক্তিকতা প্রমাণ করা যেতে পারে। তারপরও দর্শনের পেছনে দর্শন থাকে, ভাবনার বাইরে ভাবনা থাকে, কারণ পৃথিবীতে ধ্রুব সত্য বলে হয়তো কিছু নেই। সব কিছুই আপেক্ষিক। বাস্তব, কাল্পনিক কিংবা আপেক্ষিক সব কিছু বাদ দিলেও এ কথা বলতে দ্বিধা নেই, সত্য প্রতিদিন মিথ্যার কাছে হার মানতে বাধ্য হচ্ছে। ক্রমাগত হারতে হারতে সত্য তার জীবনীশক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। কিন্তু কেন? তিনি আরও লিখেছেন, যেমন কোনো একটা প্রতিষ্ঠানে একটা মানুষ সততার সঙ্গে কাজ করতে চায়। যদি ধরে নিই সেই প্রতিষ্ঠানের সবাই দুর্নীতিবাজ, তাহলে ওই একটা লোক কি তাদের সঙ্গে পেরে উঠবে? লোকটা কি তার সততা ধরে রাখতে পারবে? লোকটাকে কোনো একটা কাল্পনিক দুর্নীতিতে জড়িয়ে দোষারোপ করা হলে লোকটা একা যতই বলুক সে সত্যবাদী, যারা দুর্নীতিবাজ ও সংখ্যায় বেশি তারা কি তাকে সত্যবাদী বলবে? কখনোই না। বরং সে লোকটা মন্দ লোকদের সাক্ষ্য প্রমাণে অসৎ হবে, আর অসৎ লোকেরা মন্দ করেও সৎ থাকবে। ঠিক উল্টো ঘটনাটা আমরা চাই, কিন্তু সেটা কিভাবে সম্ভব তা ভেবে দেখা দরকার। হুমায়ুন আজাদ জীবনের গভীর উপলব্ধি থেকে বলেছেন, এখানে সৎ অসৎ লোকেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত। এই ভাবনার পরিবর্তন ঘটুক, সততার শক্তি জেগে উঠুক আপন শক্তিতে। কেননা সত্যই সৃষ্টি, সৃষ্টি যেখানে দাঁড়ায় সেখানে নতুন সভ্যতা গড়ে ওঠে। লেখক, অধ্যাপক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
দৈনিক যুগান্তর পত্রিকায় ডক্টর এম ওহিদুজ্জামান 21শে সেপ্টেম্বর 2019 সালে লিখেছেন, দুর্নীতি কঠোর হাতে দমন করতে হবে। তিনি লিখেছেন, তার সংক্ষিপ্ত অংশটুকু আমি বলছি। একসময় বাংলা অভিধানে পুকুর চুরি প্রবাদটি ব্যবহৃত হতো, কিন্তু এখন দিঘি চুরি, সাগর চুরি কিংবা মহাসাগর চুরি বাংলা অভিধানে সংযোজিত হওয়ার দাবি রাখে। বর্তমান সময়ে দুর্নীতির পরিমাণ শত সহস্র অযুত কোটিতে দাঁড়িয়েছে। শুধু যে দুর্নীতি হচ্ছে বিষয়টি এমন নয়, এ দুর্নীতির ফলে প্রতি বছর কোটি কোটি টাকা দেশের বাইরে পাচারও হচ্ছে। এর ফলে দুর্নীতির পরিমাণও বেড়ে যাচ্ছে। অথচ বঙ্গবন্ধু বাকশালের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমগ্র দেশ থেকে দুর্নীতির শেষ শেকড় উপড়ে ফেলার জন্য দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সাধারণত দেখা যায়, এই দুর্নীতিবাজ শ্রেণী সর্বদা সমাজের উচ্চ পর্যায়ে নিজেদের একটি শক্ত অবস্থান নিশ্চিত করে রাখে। এছাড়াও দুর্নীতিবাজদের মধ্যে আরেকটি প্রচেষ্টা লক্ষ্য করা যায়, তারা নিজেদের বৈধ করার জন্য সমাজের সৎ, নৈতিক ও উন্নত চরিত্রবান মানুষকেও দুর্নীতিবাজ প্রমাণে সচেষ্ট থাকেন। এটি তাদের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের সমাজে এখনও সৎ, যোগ্য ও উন্নত চরিত্রসম্পন্ন মানুষ বিদ্যমান রয়েছে, কিন্তু দুর্নীতিবাজরা তাদের সম্মানে কালিমা লেপন ও নিছক হয়রানির উদ্দেশ্যে তাদের দুর্নীতিবাজ প্রমাণ করতে সচেষ্ট থাকে, আর এক শ্রেণীর মানুষও তাদের সহযোগিতা করে থাকেন। এরা হলো মূলত দুর্নীতিবাজদের উচ্ছিষ্টভোজী। সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাজ হবে এসব অসৎ, যোগ্য ও চরিত্রবান মানুষকে যথাযথ মূল্যায়ন করে পুরস্কৃত করা, নচেত তারা যথাযথ মর্যাদা সম্মান নিয়ে নির্বিঘ্নে মানুষের সেবা করতে বাধাপ্রাপ্ত হবেন। আমাদের বাংলা অভিধানে একটি প্রবাদ প্রবচন বহু প্রচলিত, দুষ্টের দমন ও শিষ্টের লালন। ঠিক তেমনি সৎ ও চরিত্রবান মানুষকে লালন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, কারণ তারা এই রাষ্ট্রের মূল কাঠামো ঠিক রেখে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ডক্টর এম ওহিদুজ্জামান, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 4 ডিসেম্বর 2019 সালে কালের কণ্ঠ পত্রিকায় জনাব মোস্তফা কামাল সাহেব লিখেছেন, সত্যি অভিযান, আত্মশুদ্ধি ও সমাজ বাস্তবতা। তাহার বক্তব্যটি সংক্ষেপে উপস্থাপন করছি। তিনি বলেছেন, দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি সম্পর্কে যে মন্তব্য করেছেন তা এরকম: কেউ কেউ অনিয়মকে নিয়ম করতে চান, এটা হবে না। আবার একজন সৎ মানুষ যেন মামলার শিকার না হন, সেই বিষয়েও তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন, মোস্তফা কামাল সাহেব বলেছেন, এখনকার জামানায় সৎ মানুষেরই পদে পদে বিপদ। সৎ জীবনযাপন করাই যেন বড় অপরাধ। সৎ মানুষকে নানা ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ করা হয়। প্রতিনিয়ত চারপাশে অসৎ মানুষ তাকে তীরবিদ্ধ করতে থাকেন। আমি এখন আমাদের সময় পত্রিকায় ন্যায় বিচার পেতে জনগণ তাকিয়ে আছে শিরোনাম থেকে আংশিক পড়ে শোনাচ্ছি। মাননীয় আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ অবশ্যই স্বাধীন। বিচার কার্যে বিচারকগণ সংবিধান অনুযায়ী স্বাধীন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিলম্বিত বিচার হলে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই আস্থা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, বিচার বিভাগ রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয়, জরুরি ও নির্ভরশীল একটি অঙ্গ। সেজন্য আমাদের বিচার বিভাগের মর্যাদা বজায় রেখে ন্যায় বিচার করতে হবে এবং জনগণের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
এবার আমি ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত মাননীয় বিচারপতি নাজমুনারা সুলতানার একটু বক্তব্য উপস্থাপন করতে চাই। তাহার বক্তব্যের শিরোনাম ভুল বিচার করিনি কখনোই। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর পরে ন্যায় বিচারকের স্থান, যা সহিহ হাদিসে বর্ণিত আছে। জেনে বুঝে অবিচার করা বা অমনোযোগী হয়ে বা অবহেলা করে ভুল বিচার করা আল্লাহ ক্ষমা করবেন না। পক্ষাশ্রিত হয়ে বা কোনো কারণে বা কারো দ্বারা প্রভাবান্বিত হয়ে বিচার করা মহাপাপ। আমার আত্মতৃপ্তি, আমি জেনে বুঝে বা অবহেলা করে বা অমনোযোগী হয়ে বা পক্ষাশ্রিত বা প্রভাবান্বিত হয়ে ভুল বিচার অন্যায় বিচার করিনি কখনোই। বিচারকদের সঠিক বিচার করার কাজে সহায়তা করার দায়িত্ব আইনজীবীদের। আইনজীবীদের সহায়তা ছাড়া একজন বিচারকের পক্ষে সঠিক বিচার করা কষ্টকর হয়ে পড়ে। একজন বিচারক তার জ্ঞান সমৃদ্ধ করেন আইনজীবীদের জ্ঞান থেকেই। বিজ্ঞ আইনজীবীরাই গড়ে তোলেন একজন দক্ষ বিচারক। আমার যেটুকু অর্জন তার সবটাই আইনজীবীদের কাছ থেকে পাওয়া জ্ঞানের জন্যই। লেখক অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট। মন্ত্রণালয়ের গাড়ির তেল দুর্নীতি নিয়ে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ আমি আংশিক পড়ে শোনাচ্ছি। সরকারি গাড়ির শিরোনাম হচ্ছে, মন্ত্রণালয়ে গাড়ির তেল দুর্নীতি, 25,000 টাকার লোভেও বেসামাল অনেক কর্মকর্তা। বাহারান খান সাহেব লিখেছেন, সরকারি গাড়ির জ্বালানি তেল চুরিতে ড্রাইভারদের বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো, কিন্তু শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাও গাড়ির জ্বালানি নয় করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি টাকায় ব্যক্তিগত গাড়ি পাওয়া শীর্ষস্থানীয় কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে তেলের দাম নিচ্ছেন সরকারি কোষাগার থেকে। বারবার চিঠি দিয়েও বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পারছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। একাধিকবার চিঠি দিয়ে সতর্ক করলেও বস্তুত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না জনপ্রশাসন। জানা গেছে, কিছু মন্ত্রণালয়ের ক্ষমতাধর সচিবও নীতিমালা লঙ্ঘন করে দ্বিগুণ জ্বালানি খরচ নিচ্ছেন। এই কারণে এই বিষয়ে ব্যবস্থা নিতে ইতস্তত বোধ করছে জনপ্রশাসন। সম্প্রতি বিষয়টি উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন থেকেও সতর্ক করা হয়েছে। 2018 সাল থেকে গত অক্টোবর পর্যন্ত 4 দফা চিঠি দিয়ে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিঠি দিয়ে লাভ কী? জনপ্রশাসন মন্ত্রণালয় যাদের কাছে চিঠি পাঠায়, অর্থাৎ অনেক মন্ত্রণালয় বিভাগের সচিবরাই দুর্নীতির আশ্রয়ে জ্বালানি তেল নিচ্ছেন। এসব শীর্ষস্থানীয় কর্মকর্তা তাদের অধীনদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন? সর্বশেষ গত 28 অক্টোবর এই বিষয়ে সতর্ক করে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি দিয়েছে জনপ্রশাসন। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে। তারা বলেন, সরকারের নীতি নির্ধারক মহলের কর্মকর্তারা যদি 25,000 টাকার লোভ না ছাড়তে পারেন, তাহলে লাখ লাখ কোটি টাকার বাজেটের দায়িত্বে থাকা এসব কর্মকর্তা উন্নয়ন প্রকল্পে কী করেন তা সহজেই বোঝা যায়। মাঠ প্রশাসনে অদক্ষতার দুর্নীতি নিয়ে জনপ্রশাসন সচিবের খোলামেলা বক্তব্যে প্রশাসনের তোলপাড়। বিষয়টি অনেক লম্বা বিধায় আমি এখানে আর বিস্তারিত বলছি না, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় অনেক সিনিয়র এবং স্বাভাবিক কারণে উনি প্রভাবশালী, ক্ষমতাশালী। তিনি প্রকাশ্যে প্রশাসনের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিষয়ে লিখেছেন এবং বক্তব্য দিয়েছেন। তাই এই বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। এখন মাননীয় সাবেক অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য আমি
উপস্থাপন করতে চাই। প্রথম আলো পত্রিকা লিখেছে, তদন্ত করে আইনানুগ যথাব্যবস্থা জরুরি। বিষয়টি সম্পাদক সাহেব লিখেছেন সম্পাদকীয় কলামে 6 ফেব্রুয়ারি 2018 সালে। এখানে সংক্ষিপ্ত বক্তব্যটি আমি বলছি। অ্যাটর্নি জেনারেল এক বিচারকের রায় লিখতে না পারার কারণে হাসাহাসির যে গল্প বলেছেন, তাতে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খুসরুর এলডি ক্লার্ক হতেও অযোগ্যতার বিচারক নিয়োগ মন্তব্যটির প্রতিদ্বন্দ্বী রয়েছে। নতুন প্রধান বিচারপতি যথার্থই বিচারক নিয়োগ আইন করতে বলেছেন। এর দ্রুত বাস্তবায়ন আমরা আশা করি। নাম প্রকাশে জনৈক পাঠক মন্তব্য করেছেন, he should speak up about the entire system of criminal justice which is highly corrupt and dysfunctional. Why he does not point out the fact that the budgetary allocation for judiciary is very inadequate. The courts are plagued with thousands of fabricated cases and prosecution is highly politicized. এখন আমি ইত্তেফাক পত্রিকায় 2016 সালের 10 ফেব্রুয়ারি সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন সাহেবের লেখা একটি লেখা উদ্ধৃত করব। তিনি বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের ধার প্রান্তে, একে বাঁচান। সংক্ষেপে তার বক্তব্যটি আমি উপস্থাপন করছি। বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেন, এখন তো শুনি হাইকোর্টে কেউ প্রকাশ্য আদালতে রায় দেন না, সংক্ষিপ্ত আদেশ দেন। আগে এটা ছিল না। এখন মাসের পর মাস পূর্ণাঙ্গ রায় দেওয়া হয় না। বিচার প্রার্থীদের ভোগান্তি হয়, জজ সাহেব সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তিনি রায় লিখতে পারেন না বলেই প্রকাশ্যে রায় বা আদেশ দেন না। এখন নাকি রুল দেওয়া নিয়ে সিনিয়র জুনিয়র বিতর্ক হয়। সিনিয়র এজলাস থেকে নেমে যান, এটি দুঃখজনক, লজ্জাজনক। মাহমুদুল আমিন চৌধুরী বলেন, এখন তো শুনি একজনের কাছে 100-150 রায় লেখার অপেক্ষায় রয়েছে। এটা দুঃখজনক। এত বিপুল পরিমাণ রায় লেখার অপেক্ষায় থাকায় বিচার বিভাগের সর্বনাশ হচ্ছে। এই রায় লেখা পড়ে থাকার জন্য আইনজীবীরাও দায়ী। কেন তাদেরকে এ বিষয়ে সোচ্চার হতে দেখিনি। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন, সুপ্রিম কোর্ট কোনো বিশেষ ব্যক্তির নয়, জনগণের। ডক্টর কামাল বলেন, অনেক আইনজীবী আছেন যারা কোটি টাকা নিয়ে জামিন এনে দেন, তারা আইনজীবী নয়, তারা ভাগার। তিনি বলেন, হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তাদের অনিয়ম রোধ করা যাবে না, এটা হতে পারে না। বিচারকদেরও কর্তব্য রয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিম গাছ থেকে ফজলি আম আশা করা বাতুলতা মাত্র। ফজলি আমের গাছ রোপণ করেন, তাহলে ফজলি আমই পাবেন। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নীতিমালা করার জন্য আপনাদের সোচ্চার হতে হবে, আন্দোলন করতে হবে। আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকলে এটা অর্জন করা অবশ্যই সম্ভব। প্রথম আলোয় বিশেষ সাক্ষাৎকার দেন সেই মাহমুদুল আমিন চৌধুরী, বিচার বিভাগে আমার লোক নিয়োগ কাম্য নয়। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। এখানেও আমি অত্যন্ত সংক্ষেপে মাননীয় সাবেক প্রধান বিচারপতি সাহেবের বক্তব্য উপস্থাপন করছি। তিনি বলেছেন, অনেক জায়গাতেই দুটি প্রবণতা দেখা যাচ্ছে, ক্ষমতার অপব্যবহার এবং যে কোনো মূল্যে টাকা পয়সা কামানো। এই বিচারকেরা তো বাইরের পৃথিবী থেকে আসেননি, তারা এই দেশেরই মানুষ। তারা হয়তো দেখেছেন দুর্নীতি কোন স্তরে নেই।
এই কথা বলে একবার সামরিক আমলে আমার চাকরি যাওয়ার উপক্রম হয়েছিল। ডিসির অফিসে দুর্নীতি হয়। 4 ডিসেম্বর 2019 সালে কালের কণ্ঠ পত্রিকায় জনাব মোস্তফা কামাল সাহেব লিখেছেন, সত্যি অভিযান, আত্মশুদ্ধি ও সমাজ বাস্তবতা। তাহার বক্তব্যটি সংক্ষেপে উপস্থাপন করছি। তিনি বলেছেন, দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি সম্পর্কে যে মন্তব্য করেছেন তা এরকম: কেউ কেউ অনিয়মকে নিয়ম করতে চান, এটা হবে না। আবার একজন সৎ মানুষ যেন মামলার শিকার না হন সেই বিষয়েও তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন, মোস্তফা কামাল সাহেব বলেছেন, এখনকার জামানায় সৎ মানুষেরই পদে পদে বিপদ। সৎ জীবনযাপন করাই যেন বড় অপরাধ। সৎ মানুষকে নানা ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ করা হয়। প্রতিনিয়ত চারপাশে অসৎ মানুষ তাকে তীরবিদ্ধ করতে থাকেন। আমি এখন আমাদের সময় পত্রিকায় ন্যায় বিচার পেতে জনগণ তাকিয়ে আছে শিরোনাম থেকে আংশিক পড়ে শোনাচ্ছি। মাননীয় আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ অবশ্যই স্বাধীন। বিচার কার্যে বিচারকগণ সংবিধান অনুযায়ী স্বাধীন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিলম্বিত বিচার হলে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই আস্থা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, বিচার বিভাগ রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয়, জরুরি ও নির্ভরশীল একটি অঙ্গ। সেজন্য আমাদের বিচার বিভাগের মর্যাদা বজায় রেখে ন্যায় বিচার করতে হবে এবং জনগণের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। এবার আমি ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত মাননীয় বিচারপতি নাজমুনারা সুলতানার একটু বক্তব্য উপস্থাপন করতে চাই। তাহার বক্তব্যের শিরোনাম, ভুল বিচার করিনি কখনোই। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর পরে ন্যায় বিচারকের স্থান, যা সহিহ হাদিসে বর্ণিত আছে। জেনে বুঝে অবিচার করা বা অমনোযোগী হয়ে বা অবহেলা করে ভুল বিচার করা আল্লাহ ক্ষমা করবেন না। পক্ষাশ্রিত হয়ে বা কোনো কারণে বা কারো দ্বারা প্রভাবান্বিত হয়ে বিচার করা মহাপাপ। আমার আত্মতৃপ্তি, আমি জেনে বুঝে বা অবহেলা করে বা অমনোযোগী হয়ে বা পক্ষাশ্রিত বা প্রভাবান্বিত হয়ে ভুল বিচার, অন্যায় বিচার করিনি কখনোই। বিচারকদের সঠিক বিচার করার কাজে সহায়তা করার দায়িত্ব আইনজীবীদের। আইনজীবীদের সহায়তা ছাড়া একজন বিচারকের পক্ষে সঠিক বিচার করা কষ্টকর হয়ে পড়ে। একজন বিচারক তার জ্ঞান সমৃদ্ধ করেন আইনজীবীদের জ্ঞান থেকেই। বিজ্ঞ আইনজীবীরাই গড়ে তোলেন একজন দক্ষ বিচারক। আমার যেটুকু অর্জন তার সবটাই আইনজীবীদের কাছ থেকে পাওয়া জ্ঞানের জন্যই। লেখক অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট। মন্ত্রণালয়ের গাড়ির তেল দুর্নীতি নিয়ে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ আমি আংশিক পড়ে শোনাচ্ছি। সরকারি গাড়ির শিরোনাম হচ্ছে, মন্ত্রণালয়ে গাড়ির তেল দুর্নীতি, 25,000 টাকার লোভেও বেসামাল অনেক কর্মকর্তা। বাহারান খান সাহেব লিখেছেন, সরকারি গাড়ির জ্বালানি তেল চুরিতে ড্রাইভারদের বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো, কিন্তু শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাও গাড়ির জ্বালানি নয় করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি টাকায় ব্যক্তিগত গাড়ি পাওয়া শীর্ষস্থানীয় কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে তেলের দাম নিচ্ছেন সরকারি কোষাগার থেকে। বারবার চিঠি দিয়েও বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পারছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। একাধিকবার চিঠি দিয়ে সতর্ক করলেও বস্তুত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না জনপ্রশাসন।
জানা গেছে কিছু মন্ত্রণালয়ের ক্ষমতাধর সচিবও নীতিমালা লঙ্ঘন করে দ্বিগুণ জ্বালানি খরচ নিচ্ছেন। এই কারণে এই বিষয়ে ব্যবস্থা নিতে ইতস্তত বোধ করছে জনপ্রশাসন। সম্প্রতি বিষয়টি উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন থেকেও সতর্ক করা হয়েছে। 2018 সাল থেকে গত অক্টোবর পর্যন্ত 4 দফা চিঠি দিয়ে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিঠি দিয়ে লাভ কী? জনপ্রশাসন মন্ত্রণালয় যাদের কাছে চিঠি পাঠায়, অর্থাৎ অনেক মন্ত্রণালয় বিভাগের সচিবরাই দুর্নীতির আশ্রয়ে জ্বালানি তেল নিচ্ছেন। এসব শীর্ষস্থানীয় কর্মকর্তা তাদের অধীনদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন? সর্বশেষ গত 28 অক্টোবর এই বিষয়ে সতর্ক করে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি দিয়েছে জনপ্রশাসন। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে। তারা বলেন, সরকারের নীতি নির্ধারক মহলের কর্মকর্তারা যদি 25,000 টাকার লোভ না ছাড়তে পারেন, তাহলে লাখ লাখ কোটি টাকার বাজেটের দায়িত্বে থাকা এসব কর্মকর্তা উন্নয়ন প্রকল্পে কী করেন তা সহজেই বোঝা যায়। মাঠ প্রশাসনে অদক্ষতার দুর্নীতি নিয়ে জনপ্রশাসন সচিবের খোলামেলা বক্তব্যে প্রশাসনের তোলপাড়। বিষয়টি অনেক লম্বা বিধায় আমি এখানে আর বিস্তারিত বলছি না, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় অনেক সিনিয়র এবং স্বাভাবিক কারণে উনি প্রভাবশালী, ক্ষমতাশালী। তিনি প্রকাশ্যে প্রশাসনের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিষয়ে লিখেছেন এবং বক্তব্য দিয়েছেন। তাই এই বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। এখন মাননীয় সাবেক অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য আমি উপস্থাপন করতে চাই। প্রথম আলো পত্রিকা লিখেছে, তদন্ত করে আইনানুগ যথাব্যবস্থা জরুরি। বিষয়টি সম্পাদক সাহেব লিখেছেন সম্পাদকীয় কলামে 6 ফেব্রুয়ারি 2018 সালে। এখানে সংক্ষিপ্ত বক্তব্যটি আমি বলছি। অ্যাটর্নি জেনারেল এক বিচারকের রায় লিখতে না পারার কারণে হাসাহাসির যে গল্প বলেছেন, তাতে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর এলডি ক্লার্ক হতেও অযোগ্যদের বিচারক নিয়োগ মন্তব্যটির প্রতিদ্বন্দ্বী রয়েছে। নতুন প্রধান বিচারপতি যথার্থই বিচারক নিয়োগ আইন করতে বলেছেন। এর দ্রুত বাস্তবায়ন আমরা আশা করি। নাম প্রকাশে জনৈক পাঠক মন্তব্য করেছেন, he should speak up about the entire system of criminal justice which is highly corrupt and dysfunctional. Why he does not point out the fact that the budgetary allocation for judiciary is very inadequate. The courts are plagued with thousands of fabricated cases and prosecution is highly politicized. এখন আমি ইত্তেফাক পত্রিকায় 2016 সালের 10 ফেব্রুয়ারি সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন সাহেবের লেখা একটি লেখা উদ্ধৃত করব। তিনি বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের ধার প্রান্তে, একে বাঁচান। সংক্ষেপে তার বক্তব্যটি আমি উপস্থাপন করছি। বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেন, এখন তো শুনি হাইকোর্টে কেউ প্রকাশ্য আদালতে রায় দেন না, সংক্ষিপ্ত আদেশ দেন। আগে এটা ছিল না। এখন মাসের পর মাস পূর্ণাঙ্গ রায় দেওয়া হয় না। বিচার প্রার্থীদের ভোগান্তি হয়, জজ সাহেব সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তিনি রায় লিখতে পারেন না বলেই প্রকাশ্যে রায় বা আদেশ দেন না। এখন নাকি রুল দেওয়া নিয়ে সিনিয়র জুনিয়র বিতর্ক হয়।
সিনিয়র এজলাস থেকে নেমে যান, এটি দুঃখজনক, লজ্জাজনক। মাহমুদুল আমিন চৌধুরী বলেন, এখন তো শুনি একজনের কাছে 100-150 রায় লেখার অপেক্ষায় রয়েছে। এটা দুঃখজনক। এত বিপুল পরিমাণ রায় লেখার অপেক্ষায় থাকায় বিচার বিভাগের সর্বনাশ হচ্ছে। এই রায় লেখা পড়ে থাকার জন্য আইনজীবীরাও দায়ী। কেন তাদেরকে এ বিষয়ে সোচ্চার হতে দেখিনি। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন, সুপ্রিম কোর্ট কোনো বিশেষ ব্যক্তির নয়, জনগণের। ডক্টর কামাল বলেন, অনেক আইনজীবী আছেন যারা কোটি টাকা নিয়ে জামিন এনে দেন, তারা আইনজীবী নয়, তারা ভাগার। তিনি বলেন, হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তাদের অনিয়ম রোধ করা যাবে না, এটা হতে পারে না। বিচারকদেরও কর্তব্য রয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিম গাছ থেকে ফজলি আম আশা করা বাতুলতা মাত্র। ফজলি আমের গাছ রোপণ করেন, তাহলে ফজলি আমই পাবেন। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নীতিমালা করার জন্য আপনাদের সোচ্চার হতে হবে, আন্দোলন করতে হবে। আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকলে এটা অর্জন করা অবশ্যই সম্ভব। প্রথম আলোয় বিশেষ সাক্ষাৎকার দেন সেই মাহমুদুল আমিন চৌধুরী, বিচার বিভাগে আমার লোক নিয়োগ কাম্য নয়। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। এখানেও আমি অত্যন্ত সংক্ষেপে মাননীয় সাবেক প্রধান বিচারপতি সাহেবের বক্তব্য উপস্থাপন করছি। তিনি বলেছেন, অনেক জায়গাতেই দুটি প্রবণতা দেখা যাচ্ছে, ক্ষমতার অপব্যবহার এবং যে কোনো মূল্যে টাকা পয়সা কামানো। এই বিচারকেরা তো বাইরের পৃথিবী থেকে আসেননি, তারা এই দেশেরই মানুষ। তারা হয়তো দেখেছেন দুর্নীতি কোন স্তরে নেই। এই কথা বলে একবার সামরিক আমলে আমার চাকরি যাওয়ার উপক্রম হয়েছিল। ডিসির অফিসে দুর্নীতি হয়, প্রথম আলোর বিশেষ সাক্ষাৎকার মাহমুদুল আমিন চৌধুরী, তিনি বলেন, বিচার বিভাগে আমার লোক নিয়োগ কাম্য নয়। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। মাহমুদুল আমিন চৌধুরী সাহেব বলেছেন, অনেক জায়গাতে এই দুটি প্রবণতা দেখা যাচ্ছে, ক্ষমতার অপব্যবহার এবং যে কোনো মূল্যে টাকা পয়সা কামানো। এই বিচারকরা তো বাইরের পৃথিবী থেকে আসেননি, তারা এই দেশেরই মানুষ। তারা হয়তো দেখেছেন দুর্নীতি কোন স্তরে নেই। এ কথা বলে একবার সামরিক আমলে আমার চাকরি যাওয়ার উপক্রম হয়েছিল। ডিসির অফিসে দুর্নীতি হয়, সব অফিসে দুর্নীতি হয়, সেখানে সব হালাল। আর রাস্তার অন্য ধারে জেলা জজের অফিস, সেখানে ঘুষ হারাম। সেটা হয় কি? অন্যান্য সব বিভাগ করে, তাহলে আমরা করলে কি সমস্যা? এই একটা মানসিকতা দাঁড়িয়ে গেছে। এক তরুণ সহকারী জজ চাকরিতে ঢুকেই বলেছিলেন, ঢাকায় বাড়ি গাড়ি করব। আমি তখন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তাকে ডেকে তিরস্কার করেছিলাম। কিন্তু পরে সে ঠিকই এক দুর্নীতিগ্রস্ত বিচারক হয়েছিল। আমি মনে করি না যে নিয়োগের সমস্যা আছে। এটা দেশের সামগ্রিক অবস্থার একটা প্রতিফলন। এখান থেকে বের হওয়া বড় কঠিন। আমার মনে হয় এই অবস্থা থেকে বের হতে আমাদের একটা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। একজন পাঠক মন্তব্য করেছেন, মোহাম্মদ সালাউদ্দিন নামে একজন পাঠক মন্তব্য করেছেন, একটা ভালো বিষয় হলো মাহমুদুল আমিন চৌধুরী স্বীকার করেছে না বিচারকের মধ্যে প্রবল দুর্নীতি রয়েছে, যা থেকে বের হতে আমাদের একটা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। একটা ভালো বিষয় হলো মাহমুদুল আমিন চৌধুরী সাহেব স্বীকার করেছেন বিচারকদের মধ্যে প্রবল দুর্নীতি রয়েছে, যা থেকে বের হতে আমাদের একটা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। মাহতাব হোসেন বাউফল পটুয়াখালী থেকে বলেছেন,
বিচারকদের পদ এদেশের এমন কোনো আটপৌরের সার্ভিসের পদ নয় যে অন্যরা ঘুষ খাচ্ছে বলে বিচারকরা ঘুষ খাবেন। এখানে দেশের অন্যান্য সার্ভিসের পদের সাথে বিচারকদের পদের সুস্পষ্ট ফারাক, সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব হলো বিচারকরা ওই সার্ভিসের ঘুষখোর কর্মকর্তা কর্মচারীদেরও ওই অপরাধে বিচার করে থাকেন। তাছাড়া ডাক্তার লুৎফর রহমানের সেই কালজয়ী লেখার সার কথাটা তো রয়েছেই, তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। আইনজীবীর ভুলে হেরে যান অনেক বিচারপ্রার্থী, এটা বলেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, শুধু আইনজীবীর ত্রুটি বা উদাসীনতার কারণে শতকরা 60-70 ভাগ মামলায় হেরে যায় মক্কেল। আমি এখানে অনেক লম্বা কথা আছে, আমি এত লম্বা কথা আপনাদের বলবো না, আপনারা অনুগ্রহপূর্বক দেখতে পারেন। আমি এখানে শেষের দিকে কিছু কথা বলবো। যেমন বিচারপতি কাজী এবাদুল হক বলেন, আমি যে কাজ পারবো না তা আমি নেব কেন? আমি যদি মক্কেলের মামলা করতে না পারি তবে আমি সেই মামলা নেব কেন? আমি যদি বিচারক হই তাহলে সময় মতো বেঞ্চে বসবো না কেন? রায় লিখবো না কেন? এটা যদি না পারি তাহলে বিচারক হওয়ার জন্য আমি তদবির করব কেন? আইনজীবী ও বিচারকদের এই আত্মোপলব্ধি করতে হবে। বিচারপতি মোহাম্মদ আওলাদ আলী বলেন, বিচারক নিয়োগ প্রক্রিয়ায় যদি কিছু গলদ থাকেও তবে নিয়োগের পর তারা যেন দায়িত্ব পালনে স্বাধীন হয়ে যান। বিচারকরা স্বাধীন না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। ইত্তেফাকের রিপোর্ট, আরও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যায় সুপ্রিম কোর্ট বার। অর্থাৎ বিচারপতিদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল এবং আছে, সেটাই এখানে বলা হয়েছে। আবার বলে লেখা আছে, কতিপয় বিচারপতির বিরুদ্ধে মুখ খুললেন অ্যাটর্নি জেনারেল। প্রথম আলো পত্রিকায়ও একইভাবে অনেক লেখা আছে। আমি এখানে সংক্ষেপে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই বিষয়গুলোতে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রশাসন এবং বিচার বিভাগে মাননীয় বিচারপতিগণ এবং সচিব মহোদয় প্রকাশ্যে স্বীকার করে গেছেন দুর্নীতির কথা। অর্থাৎ যিনি বা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন, দুর্নীতির বিরুদ্ধে রায় দিবেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে রায় দিবেন, তারাই যদি দুর্নীতিবাজ হন তাহলে তো পৃথিবীর আর কারোর পক্ষেই দুর্নীতি দমন করা সম্ভব না। অপরদিকে কোনো প্রকৌশলী বা টেকনিক্যাল স্টাফ দুর্নীতিবাজ হতেই পারেন। প্রশাসন এবং বিচার বিভাগের বাইরে যে কেউ দুর্নীতিবাজ হতে পারে বলেই তো প্রশাসক এবং বিচারক নিয়োগ করা হয়েছে। তো যদি প্রশাসক এবং বিচারকরাই দুর্নীতিবাজ হন তাহলে আর সমাজে অন্যরা তো অটোমেটিকলি দুর্নীতিবাজ হবেন। আমি এই বিষয়ে আর বেশি কিছু কথা বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাচ্ছি, আমার নিজের চাকরির অভিজ্ঞতা থেকে এবং প্রশাসন বিচার বিভাগে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে যেটুকু আমি দেখেছি,
সে তুলনায় আমাদের প্রকৌশলীরা শত সহস্র গুণ হাজার কোটি গুণ সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ, দেশপ্রেমিক। এটুকু আমি যে কারো সাথেই আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিতে পারবো। আমি বলছি, আমার আগের একটা এপিসোডে আমি বলেছি যে 5 থেকে 10% প্রকৌশলী দুর্নীতিবাজ আছে হতে পারে। 5 থেকে 10% বলেছি এই কারণে একটু বাড়িয়ে বলেছি। প্রকৃতপক্ষে দুর্নীতির সংজ্ঞা এবং প্রশাসন এবং বিচার বিভাগের যে দুর্নীতির যে অবস্থা, সে তুলনায় আমি বলবো আমাদের প্রকৌশলীরা স্বাধীন না। তারা প্রশাসন সহ রাজনৈতিকভাবে বিভিন্ন চাপে থাকেন, তারা স্বাধীন না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, কিন্তু আমাদের প্রকৌশলীরা যে সম্পদ এবং যে রিস্ক রেসপন্সিবিলিটি নিয়ে চাকরি করেন, সেই হিসেবে আমি বলবো যে আমাদের প্রকৌশলীরা অনেক, এবং আমাদের টেকনিক্যাল স্টাফ যারা আছেন তারা অনেক সৎ। আমি এই বিষয়টি আর বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের কাছ থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।